এরই মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। সভ্যতার ইতিকথা বারবার খুঁজে ফেরে প্রাচীন প্রাচীন কণ্ঠস্বর, এভাবেই উঠে আসে নরসিংদীর কোলে উয়ারি বটস্বর। সবুজ শ্যামল নান্দনিক সৌন্দর্য, তাঁত শিল্পের অবিরাম বুননের শব্দে মুখরিত, মেঘনা ব্রহ্মপুত্রের পলিবিধৌত প্রাচীন জনপদ সেই নরসিংদী জেলার বীর শ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে রামনগর হাই স্কুলের এই উন্মুক্ত মাঠে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ শেকড়ের সন্ধানে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক জীবন্ত সংগ্রহশালা এই নরসিংদী জেলায়। প্রকৃতি আর প্রত্নতত্ত্বের এক অপূর্ব মেলবন্ধন এই জেলা। একদিকে যেমন উয়ারি বটেশ্বরে মাটির গভীরে লুকিয়ে থাকা ২৫০০ বছরের প্রাচীন নগর সভ্যতার নিদর্শন, অন্যদিকে মাটির উপরে দৃশ্যমান এদেশের অর্থনীতির অন্যতম এক প্রাণকেন্দ্র এখানকার তাঁত শিল্প। শুরুতেই রয়েছে এই নরসিংদী জেলাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। নদী বিধৌত, সমতল, পাহাড়ি এবং চরাঞ্চল বেষ্টিত, শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও শিল্প সমৃদ্ধ ঐতিহ্যবাহী জেলা নরসিংদী। তাঁত শিল্পের কারণে প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল। এই এলাকা হলো কাপড় উৎপাদনের মূল কেন্দ্র, যে কারণে এই এলাকায় প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে। এই জেলার শেখেরচর বাবুরহাট এলাকায় গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট। বর্তমানে নরসিংদী জেলায় ১০,০০০ থেকে ১২,০০০ হস্তচালিত তাঁত এবং ৭০ থেকে ৮০,০০০ পাওয়ার লুম রয়েছে। নরসিংদী বাংলাদেশের অন্যতম প্রধান সবজি ও ফল উৎপাদনকারী জেলা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলা এবং লটকন ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আলোকবর্তিকা হয়ে যারা নরসিংদীকে ঐতিহ্যমণ্ডিত করেছেন তারা হলেন উপমহাদেশের প্রথম বাঙালি আইসিএস স্যার কেজি গুপ্ত, পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, বিখ্যাত কবিয়াল হরিচরণ আচার্য, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রহমান, কবি ডক্টর আলাউদ্দিন আল আজাদ, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ সহ আরও অনেকে। মহান মুক্তিযুদ্ধেও গৌরবময় ইতিহাস সৃষ্টিতে নরসিংদীর ঐতিহ্য রয়েছে। ৬৯-এর গণ আন্দোলনের শহীদ আসাদ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এই জেলারই সন্তান। এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে উয়ারি বটেশ্বর, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চীনাদি বিল, লালমাটির শহর খ্যাত সোনাইমুড়ি ট্রেক। মাটির ঘর বানানোর জন্য এই লাল মাটি আদর্শ উপাদান। এছাড়াও রয়েছে বালাপুর জমিদার বাড়ি, বেলাব কেন্দ্রীয় জামে মসজিদ, মনুমিয়া জমিদার বাড়ি, শাহ ইরানি মাজার শরীফ, আটকান্দি মসজিদ, গবেষক হানিফ পাঠানের উদ্যোগে নির্মিত বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়, লক্ষণ সাহার জমিদার বাড়ি, রামনগর বড় মসজিদ, বীরপুর শ্রী বাউল ঠাকুরের আখড়া,
দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল পলাশ সার কারখানা, খিদিরপুরে বানরের অভয়াশ্রম সহ আরও অনেক প্রাচীন নিদর্শন। এছাড়াও নরসিংদীতে রয়েছে ব্যক্তি মালিকানাধীন বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রিম হলিডে পার্ক, নরসিংদী হেরিটেজ ইকো রিসর্ট, মর্জার ওয়ান্ডারল্যান্ড পার্ক, গোল্ডেন স্টার পার্ক ইত্যাদি। নরসিংদী জেলায় রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারী বটেশ্বর। কৃষি জমি, বাগ বাগিচা, বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে প্রায় 2500 বছরের পুরনো এক নগর, যা ছিল নব্য প্রস্তরযুগীয় সভ্যতার নিদর্শন। দর্শক মণ্ডলী, আমি এবারে কথা বলছি নরসিংদী জেলার বেলাবো উপজেলা থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রত্নস্থান ওয়ারী বটেশ্বরের ওয়ারী গ্রামে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত এই গ্রাম দুটি একসময় নদীবন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 1930 সালে মোহাম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক এই ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের সূচনা করেন। পরবর্তী সময়ে তার পুত্র মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান গবেষণার কাজ শুরু করেন। আমরা এবার কথা বলবো জনাব কাননের সঙ্গে, যিনি এই অঞ্চলে যারা পর্যটক আসেন তাদের সহযোগিতা করে থাকেন। এই ওয়ারী বটেশ্বর এলাকা সম্পর্কে তো আপনার ধারণা রয়েছে? জি জি। ওয়ারী বটেশ্বর হলো পাশাপাশি দুইটা এলাকা বা গ্রাম। আমরা আছি এখন ওয়ারী দুর্গনগরে, যেখানে একটা গর্ত বসতি পাওয়া যায়, ইটের রাস্তা পাওয়া যায়, চুন সুরকির রাস্তায়। আমরা এখানে অনেকগুলো স্থাপনা দেখতে পাচ্ছি, সবগুলো কি রেপ্লিকা? কিছু কিছু আসলও আছে, যেমন গর্ত বসতি। গর্ত বসতি কেন নাম হলো? মানে গর্তের মধ্যে আগে মানুষ থাকতো, একটা জায়গায় থাকতো, এক জায়গায় চুলা রান্না করতো, এক জায়গায় শস্য জমা রাখতো, আরেক জায়গায় পানি সংগ্রহ করতো। আর এখানে দেখতে পাচ্ছি একটি স্থাপনার রেপ্লিকা, এটা কিসের? স্যার, এটা হলো একটা অজানা ইটের স্থাপনা, যার দরজা জানালা বা উঠানামার কোনো সিঁড়ি নাই। এরকম স্থাপনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যেটা নিয়ে এখনো পর্যন্ত গবেষণা দিনে কি কাজে ব্যবহার করছে। অর্থাৎ গবেষণা হচ্ছে এটি 2500 বছর আগে কি কাজে ব্যবহৃত হয়েছিল। আমি এবার কথা বলছি বৌদ্ধ পদ্ম মন্দির প্রত্নস্থল থেকে, যেটি আবিষ্কৃত হয়েছে 8ম শতকে, অর্থাৎ এখন থেকে প্রায় 1200 বছর আগে। এটির অবস্থান হচ্ছে শিবপুরের কামরাবো বলে একটি স্থানে। ওয়ারী বটেশ্বর এলাকায় প্রাপ্ত 50টি প্রত্ন নিদর্শনের মধ্যে এটির অবস্থান হচ্ছে 41তম। ভ্রমণ পিপাসুরা এখানে এলে একমাত্র এই বৌদ্ধ পদ্ম মন্দিরটি উন্মুক্ত অবস্থায় দেখতে পান। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমানের সঙ্গে, যিনি এই ওয়ারী বটেশ্বর দুটি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে খনন কার্য পরিচালনা করছেন এবং এই প্রত্নস্থলের প্রত্ন সম্পদ সংগ্রহ করছেন। শুরুতেই জানতে চাইব, ওয়ারী বটেশ্বরের এই বিশাল প্রত্ন নিদর্শনটি পর্যটকদের কাছে দৃশ্যমান নয়। প্রত্নস্থলে গেলে দেখা যায় কিছু রেপ্লিকা, এর কারণটা কি? এইটা আমরা ওই যে খনন করে মাটি চাপা দিয়ে রাখি, নষ্ট না হয়, এগুলো আমরা সংগ্রহ করছি, আবিষ্কার করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, কেমিক্যাল টেস্ট করছি, তারিখ নির্ধারণ করছি। পরবর্তীতে গবেষণা শেষে অর্থ জোগাড় সাপেক্ষে সেটা আমরা সংরক্ষণ করব। এটি কিন্তু ডিসপ্লে করা হবে জাদুঘরে, এইরকম টার্গেট আছে। পাশাপাশি আমরা ওপেন এয়ার মিউজিয়াম চালু করেছি। জরিপ অনুযায়ী এই খনন কাজ শেষ হতে কত সময় লাগতে পারে? এই কাজটা তো চলমান। হরপ্পা আবিষ্কার হয়েছে 100 বছর আগে। খনন আমার ছাত্রছাত্রীরা চলমান থাকবে। এই যে স্থাপত্যটা মাটির নিচে, আমরা মাটির নিচে বিশেষ পদ্ধতিতে এটা সংরক্ষণ করতে চাই। এই 2000 থেকে আমি খনন কাজ শুরু করেছি আমার ছাত্রছাত্রীদের নিয়ে। এর মধ্যে যে আবিষ্কার হয়েছে পৃথিবীব্যাপী সাড়া জাগিয়েছে। গঙ্গারির এই জাদুঘরটা যদি সম্পন্ন হয়, এই জাদুঘরে ওই এলাকার যে অসাধারণ গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুগুলো ডিসপ্লে হবে ভিন্ন আকারে। সেটি আমাদের জাতিসত্তার, আমাদের পরিচয় জানতে পারবে। এই অসাধারণ উদ্যোগটি সফল হবার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা। আমরা আপনার সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ। প্রাকৃতিক এই সব বৈশিষ্ট্য থেকে দৃষ্টি সরিয়ে মানুষের সৃষ্টি করা কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দেওয়া যাক, যে বৈশিষ্ট্যের কিছু শিষ্ট, কিছু অশিষ্ট। যেমন এই তথাকথিত সেলিব্রিটি, যাকে ঘিরে আছে বডিগার্ড 4 জন। দেখা যাক ওদের কি প্রয়োজন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একজন সেলিব্রিটি এগিয়ে আসছেন, দ্রুত এগিয়ে আসছে বডিগার্ডের দল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটি কোথাও ঢুকে গেছেন এবং বডিগার্ডের দল বাহিরে অপেক্ষা করছেন। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই সেলিব্রিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বডিগার্ডের সঙ্গে। আচ্ছা ভাইয়া, আপনারা তো এই সেলিব্রিটির বডি পাহারা দিচ্ছেন। জি। আজ পর্যন্ত কি ওনাকে নিয়ে কোনো সমস্যায় পড়েছেন? এই ধরনের ওনাকে অ্যাটাক করা, ডিস্টার্ব করা, অটোগ্রাফ নেওয়া, ওনাকে দেখে এগিয়ে আসা, এরকম কোনো পরিস্থিতি কি হয়েছে? এখনো পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি হয়নি। তাহলে ওনারা তো নিরাপত্তার দরকারটা কি? দেশে ওনার চাইতে অনেক জনপ্রিয় তারকারা আছেন যারা একা একা চলাফেরা করেন, হাটবাজারও করেন, তাদের তো কোনো বডিগার্ড লাগে না।
কিন্তু ওনার এত বডিগার্ড লাগে কেন? এটা এক ধরনের ভাব, নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা। সত্যি কথা বলতে কি ম্যাডাম, অনেকে ওনাকে চেনেও না। তাহলে আপনারা এতগুলা লোক কোট প্যান্ট পরে ওনার পিছে পিছে ঘুরে ওনাকে পাহারা দেন কেন? টাকার জন্য। আপনি টাকা দেন, আপনাকেও আমরা পাহারা দিব। টাকা পেলে গার্ডদের একটাই কথা, সে যদি চোরও হয়, যতক্ষণ না পর্যন্ত সে ধরা পড়বে ততক্ষণ আমরা তার বডিকে সেফ রাখবো। কিন্তু সে যদি চোর হিসেবে প্রমাণিত হয় এবং ধরা পড়ে তখন আমরা ফুটে যাব, উনিও আর আমাদের খুঁজে পাবে না। কিন্তু ভাই, এইসব অসৎ লোকদের বডিগার্ড হতে আপনাদের লজ্জা লাগে না? লাগে না, কারণ ওদের আয়ও বেশি, পেমেন্টও বেশি। তাদের কাছ থেকে যখন কর করা নোটগুলো পায় তখন সব লজ্জা চলে যায়। ভাইরে, টাকার জন্য আজকাল মানুষ কত কিছু করে দেখেন না। আমরা তো সামান্য বডি পাহারা দিই, দুর্নীতি তো আর করি না। ধন্যবাদ আপনাদেরকে। হঠাৎ গজিয়ে ওঠা এইসব সেলিব্রিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। প্রচারের জন্য বিজ্ঞাপন প্রয়োজন, কিন্তু তার ধরন যদি হয় এমন, তখন তা চিন্তার কারণ। আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার শুনেছি, কিন্তু ভ্যান অ্যাম্বাসেডার শুনিনি। দেখুন। শুধু দর্শক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সবার প্রিয় অভিনেতা নিজাম নজু এসে পৌঁছবেন। এক্সকিউজ মি আপু, উনি কি ছেলে নাকি মেয়ে শিল্পী? এইটা আবার কেমন প্রশ্ন? নজু শুনলে তো মেয়ে মনে হয়। ও হিসেব করলে মিডিয়াতে বহু নাম আছে, না দেখলে বুঝতেই পারবে না এটা ছেলে নাকি মেয়ে। এক্সকিউজ মি ভাই, আপনাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাই কখন আসবে? এই তো 5 মিনিটের মধ্যে চলে আসবো, আইসাই ফিতা কাটবো। একটা জিনিস বুঝলাম না, উনি এই ভ্যানগাড়ি কাপড়ের অ্যাম্বাসেডর হইলো কেন? ভাই, আমার এই দোকানে ছোট ভাইবেন না, অনেক নায়ক নায়িকা আসে, এখান থেকে কিনা নিয়ে যায়, কিন্তু কয় বিদেশ থেকে কিনছি। না সেটা ঠিক আছে, তারপরও ভ্যানগাড়ি দোকানের অ্যাম্বাসেডর একটু কেমন না? শোনেন ভাই, চুল কাটার সেলুন থেকে শুরু করে ভাতের হোটেল, রেস্টুরেন্ট, সুন্দরবনের খাঁটি মধু, চাপা শুটকির ভর্তা, খাঁটি গাওয়া ঘি, সরষের তেল, সব জায়গায় অ্যাম্বাসেডর আছে। এখন তো শিল্পীর অভাব নাই। মনে করেন যে ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় শিল্পী, আর সবাই বলে আমি স্টার। সেই দর্শক মণ্ডলী, আমাদের সবার মাঝে এসে পৌঁছে গেছেন নিজাম নজু, আপনাদের সবার প্রিয় অভিনেতা নিজাম নজু। এই কেচি নিলেন, উনি কাটছেন কাছে ক্যাচ। আচ্ছা ভাইয়া, এই ভ্যানগাড়ি দোকানের অ্যাম্বাসেডর হয়ে কি লাভ? প্রথম লাভ হচ্ছে অ্যাম্বাসিডার হওয়া একটা সম্মানের ব্যাপার। সবাই তো অ্যাম্বাসিডার হতে পারে না, অনেকে দেখবেন আবার রিকোয়েস্ট করে অ্যাম্বাসিডার হয়। ও, তার মানে আপনি অ্যাম্বাসেডর হয়ে খুশি? এখান থেকে কিছু পান না? পাই, এই যে আমার কস্টিউম সব ওরা দেয় ফুল ফ্রি। এই যে চলমান ভ্যান যত জায়গায় যাবে তত জায়গায় আমার ছবিটিও যাবে, মানুষ দেখবে আর ভাববে কত বড় স্টার, রাস্তায় রাস্তায় ছবি। আপনাকে আমি একটা গুড নিউজ জানাতে চাই, ভবিষ্যতে আমি আরো 2টা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাচ্ছি। গুড, কি প্রোডাক্ট? জিন্সের গামছা আর জিন্সের লুঙ্গি। সরি ভাই, আমি স্যার দেখেন, আপনার কোনটা পছন্দ দেখেন, কোনটা লাগে। কথায় আছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু কাকের জন্যে ভাত ছড়াবার কথা বলার জন্য কোনো অ্যাম্বাসেডর দরকার হয় না। যেমন নরসিংদীর তাঁতশিল্পীদের হাতের নিপুণ বুননের স্পন্দনে তৈরি কাপড় আমাদের হৃদয়ের বন্ধনেই নন্দিত, এর জন্য কোনো অ্যাম্বাসেডরের প্রয়োজন হয় না। এবারে রয়েছে নরসিংদীর এই তাঁতশিল্প নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। নরসিংদী জেলার একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে এর তাঁতশিল্প, আর এ কারণেই এ জেলা দেশ বিদেশে তাঁতশিল্পের সূতিকাগার হিসেবে পরিচিত। এই শিল্পের মাধ্যমে নরসিংদী অর্থনীতিতে যেমন সমৃদ্ধশালী হয়েছে, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। নরসিংদীর মাধবদী হলো কাপড় উৎপাদনের মূল কেন্দ্র। এ জেলায় বিভিন্ন ধরনের কাপড় উৎপাদন হয়, যে কারণে এখানে রয়েছে প্রচুর টেক্সটাইল মিল। দর্শক মণ্ডলী, বিদ্যুৎ চালিত এবং এ ধরনের হস্তচালিত তাঁতযন্ত্র মিলিয়ে নরসিংদীতে প্রায় 4 লক্ষাধিক তাঁতযন্ত্র রয়েছে এবং এগুলোর ব্যবহারও ভিন্ন রকম। আমরা এবারে কথা বলবো একজন তাঁত শিল্পীর সঙ্গে। আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? 30-35 বছর ধরে কাজ করি। 30-35 বছর ধরে কাজ করছেন। এটা কি বানাচ্ছেন? আচ্ছা, বিদ্যুৎ এবং আপনি যেটা করছেন অর্থাৎ হস্তচালিত দুভাবিত কাপড় তৈরি হয়, কোনটার মান ভালো? হ্যান্ডলুমের মাল অনেক ভালো, ব্যবহার করতে আরাম। তবে দর্শক মণ্ডলী, হস্তচালিত তাঁতযন্ত্রের মান ভালো হলেও বর্তমানে এর কদর কিছুটা কমে গেছে এবং সেই স্থানটি দখল করেছে বিদ্যুৎ চালিত তাঁতযন্ত্র। তাঁতের উৎপাদিত পণ্যকে ঘিরে নরসিংদীর শেখেরচর এলাকায় গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট বাবুরহাট। ইংল্যান্ডের ম্যানচেস্টার এলাকা বস্ত্র উৎপাদনের জন্য বিশ্বখ্যাত বলে নরসিংদীর এই বাবুরহাটকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। 1717 সাল থেকে আজ অবধি বাবুরহাট এই পরিচিতি ধারণ করে আছে।
দর্শক মণ্ডলী, বাবুরহাট মানে কাপড়ের ভাজে ভাজে রঙের গন্ধ, প্রচুর পাইকার, প্রচুর বেচাকেনা। 1934 সালে স্থানীয় এক জমিদার বাবু এখানে কাপড়ের বাজার বসানোর জন্য কিছু জমি প্রদান করেন এবং সেই থেকে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে আর বাবুরহাটের নামও ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। আশেপাশের বিভিন্ন স্থানের তাঁতকল থেকে তৈরি হয়ে কাপড় এখানে আসে এবং বিক্রি হয়। বর্তমানে এই বাবুরহাটই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তাঁত বস্ত্র বিপণন কেন্দ্র। আমরা বাবুরহাটে আমানত শাহ লুঙ্গির একটি পাইকারি বিপণন কেন্দ্রে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে রয়েছে হাজার হাজার লুঙ্গি, বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের রয়েছে এবং সবগুলো লুঙ্গি হচ্ছে তাঁতের লুঙ্গি। আমরা একজন বিপণন কর্মীর কাছে জানতে চাইলাম, আচ্ছা এই বাবুরহাটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দামের লুঙ্গি রয়েছে? আমাদের বাবুরহাটে এখন হোলসেল প্রাইস 250 থেকে আপনার 1500 পর্যন্ত 1500 পর্যন্ত আছে। দর্শক মণ্ডলী, এবারে আমরা একটি টেক্সটাইল মিলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শাড়ি তৈরি হচ্ছে। আমরা এবার কথা বলবো এই প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবুর রহমান মনিরের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেশিনের মাধ্যমে নানা রঙের এবং নানা ডিজাইনের কাপড় ছাপা হয়ে বেরিয়ে আসছে। এখানে 1 ঘন্টায় কত গজ কাপড় প্রিন্ট করা যায়? 1 ঘন্টায় আমাদের প্রায় 4 থেকে 5000 হবে। এই কাপড়গুলো আপনারা কোথায় বিক্রি করেন? শেখারচর, বাবুরহাট, তারপর ঢাকা, ইসলামপুর, ওখান থেকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। বৃহস্পতিবার থেকে শনিবার এই 3 দিন এই বাবুরহাট পাইকার ব্যবসায়ীদের বিপণন তীর্থ হয়ে ওঠে এবং এই কদিনে এখানে বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকার মতো। সারা দেশের বস্ত্র চাহিদার 70% পূরণ হয় এই বাবুরহাট থেকেই। আর তাই তো এই জেলার স্লোগান তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। তবে শব্দটা স্লোগান হলেও তা কিন্তু কখনো স্লো হয় না, হয় খুব ফাস্ট, তালে লয়ে ছন্দে, দ্বন্দ্বে আনন্দে, উচ্চস্বরে চিৎকারে। তবে আমাদের এবারের বিষয় স্লোগান নয়, এলাকার বড় ভাই ছোট ভাই, তর্ক এবং সম্পর্ক। কি ব্যাপার ভাই, আটকা গায়ের উপরে পড়লেন? দেখে হাঁটতে পারেন না নাকি চোখে কম দেখেন? আমি নয় চোখে দেখি না, আপনার চোখ কই আছিল? আপনি সইরা গেলেই তো আর গায়ের লগে ধাক্কা খাইতেন না। আপনি আমার গায়ের উপরে পড়ছেন, এটাও আমার দোষ? দোষ গুণ বুঝি না, পড়ছিল কি হইছে? আপনার বডি কি স্পেশাল কিছু নাকি? কি কোন এগুলা? আপনি ঠিক আছেন তো? আই তুই কিন্তু বেশি কথা কইতাছস। ও মা, আপনি আমারে তুই তো করে শুরু করছেন কেন? আই তুই জানাস আমি কেডা? আপনি কেডা এটা আমি কেমনে জানবো? নিজের নাম ভুলে গেছেন? আপনার মেমোরি লস হয়ে গেছে। জলদি ডাক্তারের কাছে যান, দেরি করেন না, তাড়াতাড়ি যান। আই তুই কিন্তু বহুত পেঁচাল পারতেছস। আমি এলাকার বড় ভাই রবি, সবাই আমারে এক নামে চিনে। তাহলে হুদাই কেন আমারে জিগাইতেছেন আমি আপনারে চিনি কিনা? আমি তো মনে করছি আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছেন, পরিচয় সংকট। আই তোর কিন্তু মাইর খানোর টাইম হইছে। এক থাপ্পড় না 14 গোষ্ঠীর নাম ভুলে গেলি। আপনি বড় ভাই, আপনি তো থাপ্পড় একটা আমারে দিতেই পারেন, কিন্তু এটা তো কোনো কাজ হইব না, কারণ আমি এমনিতেই তো আমার 14 গোষ্ঠীর নাম জানি না। সেই দিন কাল পড়ছে মাঝে মাঝে নিজের নামই ভুলে যাই। এখন চিন্তা করে দেখেন থাপ্পড় দিবেন কিনা। জোরে থাপ্পড় দিয়েও কিন্তু কষ্ট আছে। বুঝছি, তোর আসলেই মাইর দরকার। মাইরেন, অসুবিধা নাই, আমি তো আপনার সামনেই আছি। আপনি তো আবার এক থাপ্পড় দিয়া 14 গোষ্ঠীর নাম বলায় দিতে পারেন। একদম চুপ, কথা একদম কম। আচ্ছা ভাইজান, আপনি তো এলাকার বড় ভাই। হ্যাঁ বড় ভাই তো। ঠিক আছে, এলাকার বড় ভাই মানলাম, কিন্তু আপনার ফ্যামিলিতে ছোট কোনো ভাই নাই? আছে তো, কি হইছে? আপনি কি কখনো আপনার ছোট ভাইরে জিগাইছেন, হেই তুই জানোস আমি কেডা? হ্যাঁ তো জানেই, আমার আপনা ভাই। তাইলে আমার লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না কইরা আপন ছোট ভাই ভাবতে পারেন না? তাইলে তো কেউ জিগাইতে হইব না আপনারে চিনে কিনা। দূর থেকে আপনারে দেখলেই সালাম দিব, কাছে এসে জিগাইবো ভাই কেমন আছেন। আপনি আদর কইরা বুকে টাইনা লইবেন, যেমনি আদর কইরা নিজের ভাইডারের কাছে টাইনা লন। আরে ভাই বুকে আয়, তুই তো আমার চোখ খুলে দিছস। এখন থেকে এলাকার সকলরে আমি নিজের ভাইয়ের মতো দেখবো। আসুন আমরা খুলে চোখ কান শুনি নরসিংদীকে নিয়ে গান। সাথে আছে নৃত্য যা দোলায় চিত্ত। আর এই নৃত্যে অংশগ্রহণ করেছেন নরসিংদীর অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী দল। মেঘনা শীত লক্ষা পারে উল্লাসে মন মাতে, স্বপ্ন বোনা হয় যেখানে রঙিন সুতোয় তাতে। মেঘনা শীত লক্ষা পারে উল্লাসে মন মাতে, স্বপ্ন বোনা হয় যেখানে রঙিন সুতোয় তাতে। বাবুরহাটে বসে যেন সেই স্বপ্নের মেলা, হালকা ভারী শিল্পে ঘেরা শিল্পী কবিও আছেন সেরা। হালকা ভারী শিল্পে ঘেরা শিল্পী কবিও আছেন সেরা। বস্ত্রনগর খ্যাত আমার
নরসিংদী জেলা, আমার নরসিংদী জেলা। সমতলের সঙ্গে পাহাড় পথ কি পরিপাটি, সোনাই মুড়িটা কাছে যার বুক জুড়ে লাল মাটি। সমতলের সঙ্গে পাহাড় পথ কি পরিপাটি, সোনাই মুড়িটা কাছে যার বুক জুড়ে লাল মাটি। দারুণ স্বাদের সাগর কলা লটকন আর লেবু, হয় এখানে অঢেল যেন নিসর্গেরই খেলা। বস্ত্র নগর খ্যাত আমার নরসিংদী জেলা, আমার নরসিংদী জেলা, আমার নরসিংদী জেলা। প্রাচীন প্রত্ন সভ্যতা একবারে বটেশ্বর, দেখলে জোড়ায় আঁখি সবার যায় ভরে অন্তর। প্রাচীন প্রত্ন সভ্যতা একবারই বটেশ্বর, দেখলে জুড়ায় আঁখি সবার যায় ভরে অন্তর। বীর শ্রেষ্ঠ মতিউর মহান শহীদ আসাদ এই ভূমিতেই পার করেছেন তারাও কত বেলা। বস্ত্র নগর খ্যাত আমার নরসিংদী জেলা, আমার নরসিংদী জেলা, আমার নরসিংদী জেলা। দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আমাদের দর্শক নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী রামনগর হাই স্কুল মাঠে এই মুহূর্তে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মধ্য থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে 4 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা এই নরসিংদী জেলায় এসেছি, তাই এই জেলার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কিছু প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। এই পর্বে আমাকে সহযোগিতা করার জন্য এখানে রয়েছে রানা, আর এখানটায় রয়েছে মামুন। তারাই আমাদের সঠিক দর্শক নির্বাচনে সহায়তা করবে। আমাদের প্রয়োজন 2 জন নারী এবং 2 জন পুরুষ। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন। প্রাচীন দুর্গনগরী হিসেবে আবিষ্কৃত উয়ারি বটেশ্বর সভ্যতার নিদর্শন সর্বপ্রথম কে লক্ষ্য করেন এবং কত সালে বিষয়টি নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু করেন? ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। স্থানীয় কুল শিক্ষক হানিফ পাঠান। হানিফ পাঠান কত সালে? গবেষণা 1930 সাল থেকে। 1930 সালে। উত্তর সঠিক বলছে, তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম হচ্ছে মাসুম খান। কি করেন আপনি? পেশায় ব্যবসায়ী এবং রায়পুরের একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেক ধন্যবাদ, বসুন আপনি। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে বিমানটি নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন তার নাম কি ছিল? এখানে একজন মহিলা, বলুন আপনি। ব্লুবার্ড 166। হ্যাঁ, ব্লুবার্ড। P-33। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। কি নাম আপনার? আদিবা জুই। কি করেন আপনি? আমি একজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা, অনেক ধন্যবাদ, বসুন আপনি। তৃতীয় প্রশ্ন। শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতা লিখেছিলেন এই নরসিংদীরই সন্তান কবি আলাউদ্দিন আল আজাদ। বলতে হবে তিনি কত সালে নরসিংদীর কোথায় জন্মগ্রহণ করেছেন? এখানে একজন, বলুন আপনি। তিনি 1932 সালে 6 মে রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ। উত্তর সঠিক বলছে, তার জন্য করতালি। কি নাম আপনার? আল আমিন। কি করেন আপনি? আমি একজন প্রবাসী। অনেক ধন্যবাদ। আমরা আরো একজন পুরুষ পেলাম, দরকার আমাদের আরেকজন নারী। পরবর্তী প্রশ্ন। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা আসাদকে নিয়ে এই নরসিংদীর সন্তান খ্যাতিমান কবি শামসুর রহমান একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন। বলতে হবে সেই কবিতাটির নাম কি? আসাদের ষাট। হ্যাঁ, আসাদের ষাট, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? টুকনা আহমেদ। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত 4 জন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি নাটিকা। আমাদের লিখে দেয়া বিষয়ে আপনাদের অভিনয় করতে হবে। নাটিকাটিতে 4টি চরিত্র রয়েছে। আপনারা 2 জন স্ত্রীর চরিত্রে আর আপনারা 2 জন স্বামীর চরিত্রে। চরিত্র অনুযায়ী আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা 4 জন 4 বয়সের। যেহেতু আপনি বড়, তাই আমরা ধরে নিচ্ছি আপনি হচ্ছেন বড় বোনের স্বামী, আর আপনি হচ্ছেন বড় বোন, আর আপনি হচ্ছেন ছোট বোনের স্বামী, অর্থাৎ
তার ভাইরা। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। শুরু করুন। সময় শেষ, এবার অভিনয়ের পালা। শুরুতেই আপনারা দুজন অর্থাৎ বড় বোন এবং বড় বোনের স্বামী এবং একটু পরেই আপনারা দুজন যুক্ত হবে। তাহলে চলে আসুন সামনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদিবা, হ্যাপি বার্থডে টু ইউ। ওমা লটকন, এইরকম লটকন তো আমি জন্মদিনে জীবনও দেই নাই। তোমার হাতে তো থাকবো ফুল, নাই তো থাকবো কেক। এই লটকন দিয়া আমি করব কি? আরে আরে আরে, ওই ওই ওই, আরে এই লটকনের মধ্যে টক মিষ্টি দুইটাই আছে, তুমি কামটা করলা কি? তুমি উল্টা পাল্টা কাজ করো বইলা তোমার সাথে আমি ঝগড়া করি। আরে যে হয় শুভ দিনটারে অশুভ করো না, বুঝছনি? অনেক কষ্ট করে তোমার জন্মদিনটা মনে রাখছি। হ্যাঁ, কি রাগ করলা? ওমা বউয়ের জন্মদিন কষ্ট করে মনে রাখছো, এই জন্য কি আমি খুশি হমু? দাও দাও দাও, শোনো শোনো শোনো, আমার ভালোবাসা হয়েছে ওয়ারি বটের মতো। 2500 বছরও এটা হারাই না, বুঝছনি? এখনো খুঁজলে পাওয়া যায়। আরে তুমি তো বিয়ার আগে গান শোনাইতা, দিব সাজো গো আরো সুন্দর লাগবে গো। দেহ কাণ্ড, এইটা তো শুনাইছি বিয়ার আগে। বিয়ার পরে এই গান খেললে গামু? হ্যাঁ শোনো, বিয়ার পরে এই তোমার এই কাজ্জা স্বভাব দেখে আমার একটা গান মনে হয়েছে, বুঝছো? আমায় হাতে মারিস না, হাতে মারলে দেখা পাবো, দেখা পেলে মরে যাব, মরে গেলে আফসোস করবি, আমায় পাবি না, আমায় হাতে মারিস না। দুলাভাই এটা কি বললেন? আপনি বললেন তো আপা বিধবা হয়ে যাব, আপনি বরং আপারে নিয়ে বাবুর হাটে যান, ওখানে গিয়ে শাড়ি, থ্রি পিস যা লাগে সব কিছু কিনা দিন। এইখানে কি ভালো শাড়ি পাওয়া যায়? আপা, বাবুর হাট সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এটা একটা ইন্টারন্যাশনাল হাট, এখানে সারা দেশ থেকে মানুষ আসে। শুধু বাবুর হাটই না, নরসিংদীর কলম্বো লেবু দিয়া এক প্লেটে ভাত খাওয়া যায়। আমার বউ ঠিক কথা কইছে, যেমন লটকন তেমনি লেবু, তেমনি আবার অমৃত সাগর কলা। কিন্তু এইগুলা তো মেলা দাম, ছোঁয়া যায় না। এই দোষ তো নরসিংদীর না, এই দোষ হলো মধ্যসত্যভোগীর, যারা এইখান থেকে নিয়ে ডাবল দামে বেচে। আর দোষ হয় আমাগর। ফলের চরিত্র ফুলের মতন পবিত্র, যেমন দুলাভাই, দুলাভাইয়ের কোনো তুলনা নাই। এবারে ফলাফল। যেহেতু আপনারা পেশাদার কোনো অভিনয় শিল্পী নন, তাৎক্ষণিকভাবে আপনারা এখানে অভিনয় করেছেন এবং প্রস্তুতির জন্যও আপনারা যথেষ্ট সময় পাননি, তারপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কম বেশি ভালোই করেছেন। এবার আমরা দেখব দর্শকদের বিচারে সবচেয়ে ভালো অভিনয় করেছেন কে। দর্শকদের রায় এবং আমাদের মতেও আজকে সবচেয়ে ভালো করেছেন আপনি, অর্থাৎ মাসুম খান। এই পর্বে তিনি আজকে আমাদের ল্যাপটপ বিজয়ী। তার জন্য করবেন আপনাদেরও নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে সবসময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। যদি প্রশ্ন করা হয় মূল্য তুমি বাড়ছো কেন, মূল্য বলে বুঝবেন অনেক লেইটে, আমি কি আর নিজে বাড়ি, বাড়াই সিন্ডিকেটে। লাফিয়ে বাড়ে, ঝাঁপিয়ে বাড়ে, সারা বাজার কাঁপিয়ে বাড়ে, দাপিয়ে বাড়ে, বাড়াই যেন স্বভাব। কেউ বা বলে কারণ ভাঙতি টাকার অভাব, কোনো কথায় হয় না শান্তি প্রাণ। শুনুন সবাই কি বলতে চায় এই মানব কল্যাণ প্রতিষ্ঠান। উপস্থিত সুধীমণ্ডলী, মানব কল্যাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে সারগর্ভ আলোচনার আয়োজন করা হয়। আজকের আলোচনার বিষয় ভাঙতি সমস্যা। আর আজকের আলোচনায় সভাপতির পদ অলংকৃত করবেন মানব কল্যাণের প্রতিষ্ঠাতা জনাব তেলেসমাত উদ্দিন সরকার। এবার আপনারা একজন একজন করে ভাঙতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করুন। প্রথমে মানব কল্যাণকে ধন্যবাদ, কারণ এখন বাজার হাট দোকানপাট সব জায়গায় একটাই আওয়াজ, ভাঙতি নাই। আমরা জানি টাকার একক 1 টাকা, অথচ এখন টাকার একক 10 টাকায় রূপান্তরিত হয়েছে। বর্তমান বাজারে 1 টাকার কোনো ভ্যালুই নাই, বরং কোথাও 1 টাকার বদলে একজন বয়স্ক লোককে একটি লেমন জুস ধরিয়ে দেওয়া হয়। ভদ্রলোক না পারেন চুষতে, না পারেন ফেলতে। উনি কারেক্ট বলেছেন, একটা সিঙ্গারা, একটা পেঁয়াজু, এমনকি একটা পানও এখন 10 টাকার নিচে পাওয়া যায় না। মাননীয় সভাপতি, পেঁয়াজের কেজি যদি 20 টাকা থাকে, সেই পেঁয়াজ 1 লাফে 10 টাকা না হয় 20 টাকা বাড়ে।
সেরকম আলু কাঁচামরিচ শাকসবজি যেটা বাড়ে 2-3 টাকা বাড়ে না, 10-20-30 টাকা বাড়ে। কে 2-3-5 টাকা বাড়লে অসুবিধা কি? মাননীয় সভাপতি, অসুবিধা একটাই, ভাঙতি নাই। মাননীয় সভাপতি, এইবার একটু পরিবহনে আসে। প্যাডেল রিক্সা, অটো রিক্সা যেইটাই বলেন, আমরা যারা সাধারণ মানুষ ওইটাতেই বেশি যাতায়াত করি। 20 টাকার নিচে ওইগুলোর কোনো ভাড়া নাই, উঠলেই 20 টাকা। আপনি যেইখানেই যাবেন 25 টাকা, 35 টাকা, 45 টাকা, 52 টাকা বা 54 টাকার কোনো ভাড়া নাই। সব দশক দিয়া 30, 40, 50, 60, 70 টাকা। কারণ একটাই, ভাঙতি নাই। মাননীয় সভাপতি, আমি আপনার কাছে জানতে চাই, এইটা কি মগের মূল্য? আমি এই শব্দটা এক্সপান্স করলাম। যাই করেন, আমাদের এই ভাঙতি সমস্যার সমাধান যদি না হয় তাহলে আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। সম্মানিত সদস্য, আপনি কিন্তু আমাকে হুমকি দিচ্ছেন। রাজপথ আপনার একার না। রাজপথে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা আমাদের সংগঠনের পরিপন্থী। কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য মানব কল্যাণ, মানব ভোগান্তি নয়। মাননীয় সভাপতি, এই ভাঙতির জ্বালায় ওষুধও কিনতে হয় বেশি বেশি। কোনো ট্যাবলেটের দাম 20 পয়সা, কোনোটা 60 পয়সা, কোনোটার 1 টাকা 40 পয়সা। ভাঙতি নাই, তাই বেশি বেশি ট্যাবলেট কিনতে হয়। এখন এই কঠিন সমস্যার থেকে বাঁচার রাস্তাটা কি বলে দেন? সেই রাস্তার সন্ধান তো আমি নিজেও দিতে পারবো না। তাইলে এইসব আলাপের মানে কি? খালি খালি সময় নষ্ট। দেখেন, আপনাদেরকে আমি ফ্লোর দিয়েছি, আপনারা আপনাদের সমস্যা বলেছেন, আমরা শুনেছি, এবং যারা শুনলে কাজ হবে তারাও শুনেছে। দেখেন কোনো সমাধান আসে কিনা। সমাধান পান বা না পান, তবে সবাই এই ভাঙতি সমস্যার সমাধান চান। এ প্রসঙ্গে ছেড়ে এবারে আমরা নরসিংদীর কজন কীর্তিমান, স্মরণীয়, বরণীয় ব্যক্তিত্বের প্রসঙ্গে আসি, যাদের আমরা সবাই ভালোবাসি। দর্শক মণ্ডলী, আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীর যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন বীরশ্রেষ্ঠ মতিউর নগর নামে পরিচিত। তবে তিনি জন্মগ্রহণ করেছেন পুরনো ঢাকায় 1941 সালের 29শে অক্টোবর। তিনি বিমান বাহিনীতে যোগদান করেছিলেন 1961 সালে। 1971 সালের 20শে অগস্ট আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই বীর যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করে শত্রুর গুহা থেকে রাডার ফাঁকি দিয়ে একটি বিমান ছিনতাই করে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়, ফলে শহীদ হন মতিউর রহমান। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর 2006 সালের 24শে জুন মতিউর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় এবং 25শে জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পূর্ণ মর্যাদায় দাফন করা হয়। শহীদ এই বীর শ্রেষ্ঠের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। জাদুঘরের লাইব্রেরিতে প্রায় 4800 বই সংগ্রহে রয়েছে। দর্শক মণ্ডলী, নরসিংদী জেলার আরেকজন কৃতি সন্তান হলেন শহীদ আসাদ। তার পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। এটি হচ্ছে শহীদ আসাদের সমাধিস্থল। আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি 1969 সালের 20 জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির 11 দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু 69-এর ছাত্র গণ আন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পরিণত হয়। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে শহীদ আসাদের পৈতৃক ভিটা। এটি তার পৈতৃক ভিটা হলেও তার বাবার কর্মস্থলের কারণে 1942 সালের 10ই জুন তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শহীদ আসাদের নামানুসারেই ঢাকার মোহাম্মদপুর এলাকার লালমাটিয়ায় অবস্থিত আসাদ গেটটির নামকরণ করা হয়। প্রথমে গেটটির নাম ছিল আইয়ুব গেট। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার AM নুরুজ্জামান নূরের সঙ্গে। আমরা জানি স্বৈরাচার আইয়ুব খানের নাম মুছে দিয়ে আইয়ুব গেট এবং আইয়ুব এভিনিউকে ছাত্র জনতা আসাদ গেট এবং আসাদ এভিনিউ নামকরণ করেছিল। সে সময় আপনার অনুভূতি কেমন ছিল? দেখেন, এটা আসাদ ভাই যখন মারা গেল একটা 10-এ ঢাকা মেডিকেলের সামনে, তখনই ঢাকা শহরের সমস্ত আনাচে গানাচে মানুষ জেগে উঠলো, লক্ষ লক্ষ মানুষ আছে। এই জনতা করলো কি স্বতঃস্ফূর্তভাবে আইয়ুব গেটকে শহীদ আসাদ গেট নামকরণ করলো এবং আল কাতার দিয়ার কারণ লিখলো আইয়ুবের নাম হইছে শহীদ আসাদ গেট এবং আসাদ গেট থেকে বসিলা পর্যন্ত এইটাকে আসাদ এভিনিউ করা হয়েছিল, কিন্তু এইটা এখনো পর্যন্ত গেজেট হয়নি। আমরা আসাদের জন্য কিছু চাইনি। সুতরাং আপনার পারিবারিকভাবে দাবি হচ্ছে সেটা যাতে গ্যাজেটে আসে। এবার আমরা কথা বলবো শহীদ আসাদ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব সারোয়ার চৌধুরীর সঙ্গে। শহীদ আসাদকে নিয়ে আপনার অনুভূতি কি?
শহীদ আসাদ একটি নাম, একটি ইতিহাস। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদ জীবনদান করার পরে আমি শহীদ আসাদের আদর্শকে ধারণ করার জন্য আমি যে সাদা পোশাক নিয়েছি, আমি আর জীবনে অন্য কোনো পোশাক পরি। সেই থেকে সাদা পোশাক পরছেন? সেই থেকে সাদা পোশাক পরছি। দর্শক মন্ডলী, আমি এবারে কথা বলছি পবিত্র কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির সামনে থেকে। এটির অবস্থান হচ্ছে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনার মেহেরপাড়া গ্রামে। 1834 সালে এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ভাষাবিদ, গবেষক এবং সাহিত্যিক। কোরআন শরীফের পর তার আরেকটি বড় কাজ হলো হাদিসের অনুবাদ। এছাড়াও তিনি ইসলাম ধর্মের উপর প্রচুর গবেষণা করেছেন এবং প্রকাশ করেছেন 42টি পুস্তক, যেগুলো মুসলিম সমাজে বিশেষভাবে সমাদৃত। ব্রাহ্ম সমাজ তার নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে ভাই উপাধিতে ভূষিত করে। সেই থেকে তিনি ভাই গিরিশচন্দ্র সেন নামে সর্বত্রই পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর এই বাড়িটি 2016 সালে জেলা পরিষদের তত্ত্বাবধানে সংস্কার করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বর্তমানে এই বাড়িটিকে জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে এবং এই জাদুঘরে রয়েছে গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। পর্দায় দেখতে পাচ্ছেন এখানে সযত্নে রাখা হয়েছে সেই আমলের একটি বিছানা। বিছানার পাশেই রয়েছে তার নিত্যদিনের ব্যবহৃত বিভিন্ন জিনিস, তার বাড়িতে ব্যবহৃত ইটের নমুনা। রয়েছে এই বাস্তুভিটায় আবিষ্কৃত বিভিন্ন প্রত্নসম্পদ এবং তার লেখা বইও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। 1910 সালের 15ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর কিছুকাল আগে তিনি তার যাবতীয় সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন। কীর্তিরও প্রকারভেদ আছে। সুকীর্তির জন্য কেউ হন ধন্য, কুকীর্তির জন্য কেউ হন জঘন্য। প্রশ্নটা কীর্তির। নীতি প্রীতি ও দুর্নীতি ভীতি যখন কাউকে ইতিবৃত্ত জানাতে উৎসাহিত করে তখন কি হয় দেখুন। মে আই কাম ইন স্যার? Yes, come in. আসসালামু আলাইকুম। Walaikum assalam. Sit down. থ্যাংক ইউ স্যার। এর আগে কোথাও চাকরি করেছেন? জি না স্যার। কোথাও ইন্টারভিউ দিয়েছেন? না। কেন? ডরে। কিসের ডরে? স্যার সেটাই পরে বলছি, তার আগে আপনি আমাকে বলেন এইখানে কি ধরনের কাজ হয়? প্রতিষ্ঠানের নাম জানি নাই তো সাক্ষাৎকার দিতে আসছেন নাকি? অনেক জায়গায় নাম অনুযায়ী কাজ হয় না স্যার। আচ্ছা স্যার, আপনাদের প্রতিষ্ঠানটা কতদিনের? বহুত পুরনো, কিন্তু আমি যে আগে বলেন ব্যবসা কেমন চলে? ভালোই তো, কিন্তু আমার প্রশ্ন স্যার সেটা পরে শুনছি। বছর আপনাদের টার্নওভার কত? আপনার তো এখনো চাকরি হয়নি, কোম্পানির টার্নওভারের জন্য কি করবেন আপনি? তাছাড়া এমনভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে আপনিই মালিক। আপনাকে ব্যবসাটা কি বৈধ? বছরে ভ্যাট ট্যাক্স কত আসে? বলা যাবে না। ব্যবসা কোনো ঝামেলা নাই তো? আচ্ছা স্যার, ব্যাংক লোন কত আছে? সেটাতে আপনার দরকার কি? না, ঠিক মতো লোন শোধ করতেছেন নাকি ঋণ খেলাপি লিস্টে আছেন? দেখেন, আমি আপনার কাছে জানতে জানেন পরে। তার আগে আপনি আমাকে বলেন ঋণ খেলাপি, মানি লন্ডারিং অথবা অর্থ পাচার এইসব কারণে কখনো পুলিশ অথবা দুদকের লোক আইসিল কিনা স্যার? দেখেন, আপনি আসছেন এখানে ইন্টারভিউ দিতে, এখন দেখছি উল্টো আপনি আমার ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। কারণ আছে স্যার। কি কারণ? চাকরি হওয়ার আগে একটু খোঁজ খবর লয়ে লিতেছি আপনার সৎ নাকি অসৎ ব্যবসায়ী। যদি অসৎ হন আপনি তো একটা সময় ভেঙে যাবেন। পুলিশ এসে ধরবো কারে? আমারে। বিনা দোষে জেল খাটবো আমি, আর আপনি দোষ করে বিদেশ গিয়ে মৌজ মাস্তি করবেন বা চুরির টাকায়। এটা তো ঠিক না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক প্রশ্নটি কথায় কথায় ব্যবহৃত হলেও তা জানাটা গুরুত্বপূর্ণ। যে কারণে ইত্যাদিতে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন প্রচারের পর আমরা তার ফলো আপ রিপোর্টিং বা অনুসৃত প্রতিবেদন করে থাকি। আজ দেখব মিরসরের তালবাড়িয়া ত্রিপুরা পাড়ার তীব্র পানি সংকট নিয়ে প্রতিবেদনের ফলো আপ। 2025 সালের 30 মে প্রচারিত ইত্যাদিতে আমরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার নৃগোষ্ঠী অধ্যুষিত তালবাড়িয়া ত্রিপুরা পাড়ায় বিশুদ্ধ পানির চরম সংকটের চিত্র তুলে ধরি। পানির অভাবে জীবন উষ্টাগত তালবাড়িয়া ত্রিপুরা পাড়ার 150টি পরিবারের প্রায় 700 মানুষের শুকনো মৌসুমে রিংকূপ থেকে এক কলসি পানি সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। পানি অপর নাম বলে জীবন, আমাদের তো জীবনও নাই, কারণ কূপগুলোতে পানির প্রবাহ অত্যন্ত ক্ষীণ। স্যার আমরা কষ্ট কোনো শেষ নাই, তো আপনি যখন আসিয়ে কষ্ট করি আমার ঘরে এখানে পানিলে ব্যবসা করে দাও। এলাকাবাসীর পানির কষ্ট লাঘবের জন্য আমরা ইত্যাদির মাধ্যমে ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে সুপেয় পানির জন্য এই ত্রিপুরা পাড়ায় একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করি। যেহেতু বিদ্যুৎ নেই তাই সৌর বিদ্যুতের মাধ্যমে গভীর নলকূপটি স্থাপন করা হয়। বর্তমানে ত্রিপুরা পাড়ার অধিবাসীরা শুধু পানযোগ্য পানি নয়, রান্নাবান্না, গোসল করা সহ যাবতীয় কাজ তারা করতে পারেন এই নলকূপের পানি দিয়ে। ইত্যাদির মাধ্যমে 30 বছরের পানির কষ্টের অবসান হওয়ায়
এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আমরা এখন খাওয়া না, রান্নার জন্য পানি পাই, সেজন্য দিদিকে অনেক ধন্যবাদ জানাই। এক কলস পানির জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয় না। পানির কষ্ট এখন আমাদের কাছে নাই। গত 30 বছর আমরা পানির কষ্ট করেছি। কত চেয়ারম্যান, কত মেম্বার, কত সরকারি লোক আসলো গেল, কেউ আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করলেন না। কিন্তু ইত্যাদির হানিফ সংকেত স্যার একবার এসে আমাদের দুঃখ কষ্ট দেখে গভীর নলকূপ বসিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা নিয়মিত পানি পাচ্ছি। এর জন্য ইত্যাদি এবং হানিফ সংকেত স্যারকে আমাদের তালবাড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কথায় আছে, কাগজের ফুল ফুল নয়, আসল ফুলই ফুল হয়। তেমনি মেকআপের সৌন্দর্য সৌন্দর্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যই সুন্দর হয়। এবার তেমনি এক সুন্দরী নির্বাচন উপলক্ষে সাংবাদিক সম্মেলন। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আমরা একটি বিশেষ ইভেন্ট ঘোষণা করব, আর সেটি হচ্ছে মেকআপ ছাড়া সুন্দরী প্রতিযোগিতা। অর্থাৎ আমাদের বিশেষত্ব হলো এখানে কোনো প্রতিযোগী কোনো রকমই মেকআপ ব্যবহার করতে পারবেন না, তারা প্রাকৃতিকভাবে তাদের সৌন্দর্য তুলে ধরবেন। এটা কেমন কথা? মেকআপ বা সাজসজ্জা ছাড়া প্রতিযোগীদের কেমন লাগবে? সেটা তো তার ব্যাপার। কোনো প্রতিযোগী যদি তার নিজের ত্বক বা গায়ের আসল রং নিয়ে খুশি থাকে, তাহলে আলাদা মেকআপ দিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য ঢেকে রাখার দরকারটা কি? কিন্তু এই প্রতিযোগিতায় আপনারা এত স্পন্সর পাবেন কোথায়? সবাই তো এত অর্থ দিতে পারবে না। বড় কসমেটিক্স কোম্পানি দরকার। কসমেটিক্স কোম্পানি ছাড়াও অনেক অর্থ দিতে প্রস্তুত, কিন্তু আমরা কোনো পণ্যের নামে সুন্দরীদের নামকরণ করতে চাই না। কিন্তু তাতে সমস্যা কোথায়? ধরেন কেউ যদি গরু বা ছাগল মার্কা কোনো পণ্যের নামে এই প্রতিযোগিতা করতে চায়, তবে সুন্দরী হয়ে যাবেন গরু বা ছাগল সুন্দরী। কিংবা কোনো আলকাত্রা কোম্পানি যদি স্পন্সর করেন, তবে সুন্দরী হবেন আলকাত্রা সুন্দরী। অথবা কোনো পচা জাতীয় ক্রিম বা পণ্য এই প্রতিযোগিতায় স্পন্সর করে, তবে সেই সুন্দরী হবে পচা সুন্দরী। সেটা শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না? আর সমস্যা হলো, টাকা পেলে আমরা এই সব নামে প্রতিযোগিতা করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না। কিন্তু আমাদের কথা হচ্ছে মেকআপ করলে অসুবিধাটা কোথায়? তা হঠাৎ সাজসজ্জার উপরে এত খেপলেন কেন? খেপিনি, মূলত আমরা নারীদের আসল সৌন্দর্য দেখাতে চাই। সেটা বুঝলাম, মানে আপনারা কি ইতিহাস গড়তে চান? ইতিহাস অলরেডি আছে। একসময় এই সুন্দরীর প্রতিযোগিতা মানেই ছিল চোখ ধাঁধানো মেকআপ। কিন্তু 94 বছর পরে মিস ইংল্যান্ড 2022 প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবীতে মেকআপ ছাড়া সুন্দরীর প্রতিযোগিতা হয়েছে, যার অবস্থান টপ 5-এ। নাম মেলিসা নাজাফি রাউফ, এবং তিনি মেকআপ ছাড়া সুন্দরী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন। কিন্তু সুন্দরী প্রতিযোগিতার বিচারকেরা এটা গ্রহণ করলেন কিভাবে? রাউফের সিদ্ধান্তের কারণে মিস ইংল্যান্ড প্রতিযোগিতার পরিচালক বলেছেন, মেকআপের কারণে আমরা প্রতিযোগিতার আসল রূপ দেখতে পারি না। উনি কিন্তু ঠিকই বলেছেন। আজকাল মেকআপের কারণে সুন্দর তো দূরের কথা, অনেককে ভূতের মতো লাগে। রূপের সৌন্দর্য থেকে এবার আমরা ফলের সৌন্দর্যে আসি। ফল এবং ফসলের সমৃদ্ধ জেলা নরসিংদী। অমৃত সাগর কলা, সুমিষ্ট লটকন আর কলম্বো লেবুর ঘ্রাণ, আছে সারি সারি ফলের বাগান। দর্শক মণ্ডলী, 12 মাসি ফল হিসেবে কলার সুনাম রয়েছে এবং আমাদের দেশে প্রায় সব জেলাতেই কম বেশি এই কলা উৎপন্ন হয়। তবে এই নরসিংদী জেলায় সেই মুঘল আমল থেকেই অমৃত সাগর কলার চাষ হচ্ছে। ঢাকায় নিযুক্ত মুঘল সুবেদার এবং ইংরেজ লর্ড সহ বিভিন্ন সময়ের শাসনকর্তাদের এই কলা সরবরাহ করা হতো এবং রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়ন করা হতো এই অমৃত সাগর কলা দিয়ে। হলুদ বর্ণের এই কলার বৈশিষ্ট্য হচ্ছে এর স্বাদ এবং ঘ্রাণ। আমরা এসেছি নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি গ্রামে। এখানকার দোআঁশ মাটি এবং আবহাওয়া অমৃত সাগর কলা চাষের জন্য উপযুক্ত। একসময় নরসিংদীর এই কলা পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছিল, যে গাড়ির নাম ছিল কলার গাড়ি। নরসিংদীতে প্রায় 500 থেকে 560 হেক্টর জমিতে কলার চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলার চারা রোপণ করা হয়েছে। প্রতি বছর প্রায় 60 থেকে 70 কোটি টাকার কলা এখান থেকে বিক্রি করা হয় এবং স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়। কলা বাগান থেকে আমরা এসেছি এবার একটি লটকন বাগানে। এটি হচ্ছে শিবপুর উপজেলায়। একসময় এই লটকন ফলটি পাওয়া যেত কেবল বনে জঙ্গলে। ছিল না কোনো আদর যত্ন, ছিল না আর্থিক গুরুত্ব। অযত্নে বেড়ে ওঠা এই লটকন গাছ একটি দুটি করে শিবপুর উপজেলা এবং পার্শ্ববর্তী বেলাবু উপজেলায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষি বিভাগের মতে 15-20 বছর আগে সারা দেশে এই লটকনের সুনাম ছড়িয়ে পড়লে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়। লটকন একটি টক মিষ্টি স্বাদের ফল। পুরো নরসিংদী জেলায় 1800 হেক্টর জমিতে এই লটকনের চাষ হয়। তার মধ্যে এই শিবপুর উপজেলাতেই 1500 হেক্টর জমিতে এর চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছে গাছে ঝুলে আছে থোকা থোকা লটকন। এগুলো অবশ্য সবুজ রঙের, কারণ এখনো পাকেনি। তবে কিছুদিন পরেই দেখা যাবে এই লটকনগুলো পেকে হলুদ হয়ে আছে এক একটি গাছ।
বর্তমানে এই জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে এই লটকন, যা বিদেশেও রপ্তানি হচ্ছে। এবার আমরা এসেছি একটি লেবুর বাগানে। তবে এই লেবুটি সচরাচর আমরা যে লেবুর সঙ্গে পরিচিত সেরকম নয়। এর নাম এবং আকৃতি দুটোই বেশ ব্যতিক্রমী। যেমন এই লেবুটির নাম হচ্ছে কলম্বো লেবু। তবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সঙ্গে এই লেবুর কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। পর্দায় দেখতে পাচ্ছেন আমার সামনেই একটি লেবু গাছে বেশ বড় বড় আকৃতির কিছু লেবু ধরে আছে। এগুলো 7 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই লেবুগুলোর একটি বিশেষত্ব হলো এগুলো অত্যন্ত সুগন্ধিযুক্ত, রসালো এবং সবুজ রঙের হয়। এছাড়া এর বাকলগুলো বেশ পুরো, রস ছাড়া এই বাকলও খাওয়া যায়। নরসিংদী জেলায় এই লেবুগুলো বেশি পাওয়া যায় এই শিবপুর এলাকায়। প্রতি বছর প্রচুর কলম্বো লেবু বিদেশেও রপ্তানি করা হয়। আমরা এবারে কথা বলবো এই শিবপুর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে। আপনার নামটা জানতে পারি? আমার নাম মহসিনা জাহান তরুণ। আমরা শুনেছি আপনার এই উপজেলাতেই এই কলম্বো লেবু বেশি পরিমাণে হয়। কত হেক্টর জমিতে চাষ হয়? প্রায় 200 হেক্টর জমিতে আমাদের কলম্বো লেবুটা। 200 হেক্টর জমিতে চাষ হয়। আমরা শুনেছি এই লেবুটি 12 মাসি লেবু, কিন্তু এর দাম নাকি এক এক সময় এক এক রকম হয়। যেটা এটা হচ্ছে 10 টাকা থেকে শুরু করে একটা লেবুর দাম 250 টাকা পর্যন্ত হয়ে থাকে। 10 টাকা থেকে 250 টাকা। এই লেবুর প্রচুর ডিমান্ড আছে ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। দেশের সুনাম বাইরে ছড়ালে আমরা যেমন আনন্দ পাই, দুর্নাম ছড়ালে আমরা পাই কষ্ট। শান্তি নষ্ট করা যানজটের কষ্ট, জনজটের কষ্ট স্পষ্টতই আমাদের ভাবমূর্তি নষ্ট করে, মানুষকে পথভ্রষ্ট করে। যেমন এই দুষ্ট চিত্র। জামিল ভাইয়ের টাকা দিতে হবে, জামিল ভাইকে খুশি কেন? প্রশাসন জবাব চাই। অবরোধ চলবে চলবে। ভাই এই আপনাদের মধ্যে জামিল ভাইটাকে? এই যে আমি এই যে স্লোগান দিতেছে জামিল ভাইয়ের টাকা দিতে হবে, দিতেই হবে, এটা কিসের টাকা ভাই? আমার ক্লোজ ফ্রেন্ড রুবেল, আমার ক্লাসমেট, গত 6 মাস আগে আমার থেকে 25,000 টাকা ধার নিয়েছিল। গত 6 মাসে আমি তার থেকে 15,000 টাকা নিতে পারছি। বাকি 10,000 টাকা যখন আমি তার কাছে চাইতে গেছি, এক কথায় দুই কথায় তার বন্ধু বান্ধব নিয়ে সে আমার উপরে বৃষ্টির মতো কিল খুশি দিতে থাকে। ভাইকে খুশি কেন? প্রশাসন জবাব চাই। হঠাৎ প্রশাসনের জানেন কেন? আপনারা কি টাকা ধার দেওয়ার সময় প্রশাসনরা জানাইছিলেন? আর আপনার এই 10,000 টাকার লাগিয়া আপনারা 15-20 জন মিলে রাস্তাঘাট আটকা মানুষের যে অবর্ণনীয় কষ্ট দিতেছেন, এটার কারণ কি? মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। আপনারা সেই সময়টারে মূল্যহীন করে দিতেছেন। কত মানুষের কত কাজ নষ্ট হইতেছে জানেন? রুবেলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, রুবেলের দালালেরা। দালাল কারে কইতেছে? আপনাদের কইতাছি। আপনাদের মতো কিছু মিডিয়ার দালাল কইতাছি। আপনাদের মতো মিডিয়ার দালালদের বিচার চাই। এই থাম তুই, আপনি আইনের আশ্রয় নেন। আমার টাকার গ্যারান্টি কে দিব? আপনি টাকা ধার দেওয়ার সময় কারো জিজ্ঞাসিলেন? জিজ্ঞান নেই। তাহলে আপনি কো ঝগড়া বিবাদের দায় সাধারণ মানুষ কেন নিবে? গাড়ির চাকা ঘুরবে না, চলবে না। এই স্লোগান বন্ধ করেন। কথায় কথায় রাস্তা আটকা মানুষের অশান্তি সৃষ্টি করার কারণে এক সময় দেখবেন এই সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে খেপে যাবো, আপনাদের বিরুদ্ধে তারাই মিছিল করবো। তখন কিন্তু একুল ওকুল দুই কুলি হারাইবেন, দৌড়ায়ও পার পাইবেন না। যখন তখন মিছিল করা চলবে না, চলবে না। অবৈধ স্লোগান চলবে না, চলবে না। মেলবোর্ন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী। অস্ট্রেলিয়ার শিক্ষা, সংস্কৃতি এবং কফি ঐতিহ্যের প্রাণকেন্দ্র মেলবোর্নকে বিশ্বের কফি রাজধানীও বলা হয়। মেলবোর্নের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই ট্রাম। 250 কিলোমিটার দীর্ঘ এই ট্রাম নেটওয়ার্কের জন্য মেলবোর্ন বিশ্বজুড়ে সমাদৃত। প্রতিদিন রোদ, বৃষ্টি আর হাড় কাঁপানো শীতে এখানকার বদলে যাওয়া আবহাওয়া পর্যটকদের কাছে সবসময় এক বিশেষ কৌতূহলের বিষয়। মেলবোর্নই বিশ্বের প্রথম শহর যেখানে 8 আওয়ার ডে অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ আইনত স্বীকৃতি পায়। বর্তমানে মেলবোর্নের জনসংখ্যা 55 লক্ষ। আমরা এবারে যাচ্ছি মেলবোর্নে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান দক্ষিণ সাগরের তীরে অবস্থিত ফিলিপ আইল্যান্ডে। মেলবোর্নের মূল শহর থেকে এই ফিলিপ আইল্যান্ডের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। দর্শক মণ্ডলী, এবার আমি কথা বলছি এই মেলবোর্নের দক্ষিণ সাগরের তীরে অবস্থিত অসাধারণ এক দ্বীপ ফিলিপ আইল্যান্ড থেকে। যেদিকে চোখ যায় সেদিকে নীল জলরাশি এবং রুক্ষ পাহাড়ি খাঁজ, আর তারই পাশে নির্মিত এই কাঠের রাস্তার উপর হেঁটে হেঁটে ভ্রমণ পিপাসুরা উপভোগ করেন এই নীল জলরাশির সাগর সৌন্দর্য। তবে এখানে পর্যটকরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই আসেন না, আসেন এক বিস্ময়কর দৃশ্য দেখার জন্য, যার নাম দ্য পেঙ্গুইন প্যারেড।
দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লেখা রয়েছে ওয়েলকাম টু ফিলিপ আইল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস পেঙ্গুইন প্যারেড। অর্থাৎ এই ফিলিপ আইল্যান্ডে পর্যটকদের কাছে মূল আকর্ষণই হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম এই পেঙ্গুইন প্রজাতি, যাদের আদুরে নাম হচ্ছে লিটল ব্লু পেঙ্গুইন। আর এদের উচ্চতা হচ্ছে মাত্র 33 সেন্টিমিটার। এরা একদিনে সমুদ্রে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে এবং খাবারের খোঁজে সমুদ্রে প্রায় 60 ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে। দর্শক মন্ডলী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার মুখেই রয়েছে পেঙ্গুইনের এই তথ্য কেন্দ্র। এখানে পাওয়া যাবে পেঙ্গুইন সংক্রান্ত বিস্তারিত তথ্য, আর পাশেই রয়েছে টিকিট সংগ্রহের স্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লেখা রয়েছে পেঙ্গুইন অ্যারাইভস আফটার সানসেট, অর্থাৎ পেঙ্গুইনগুলো সমুদ্র থেকে ডাঙায় আসে সূর্যাস্তের পরে। আর এখানটায় লেখা রয়েছে নাম্বার অফ পেঙ্গুইনস লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে এখানটায় এসেছিল 795টি পেঙ্গুইন। আর এখানটায় লেখা রয়েছে টাইম অ্যারাইভড লাস্ট নাইট, অর্থাৎ গতকাল তারা 6:24 এখানটায় এসেছিল এবং আজকে পেঙ্গুইনগুলো আসার প্রত্যাশিত সময় হচ্ছে 6:15। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এদের পর্যবেক্ষণ করে জেনেছেন ওরা কখন আসে এবং গড়ে কটি আসে। এই তথ্যের উপর ভিত্তি করেই সময় এবং পেঙ্গুইনদের সংখ্যার ধারণাটা দেওয়া হয়। দর্শক মন্ডলী, আমরা এবারে যাচ্ছি সাগর তীরে, যেখানে বসে দর্শকরা উপভোগ করবেন এই পেঙ্গুইনদের সমুদ্র থেকে ডাঙায় ওঠার সেই অবাক করা দৃশ্য। আমরা সাগর পাড়ে দর্শকদের বসার জন্য নির্ধারিত স্থানে চলে এসেছি। এখানেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে পেঙ্গুইনগুলো সমুদ্র থেকে বালুচরে উঠে আসবে। আর এই অবাক করা দৃশ্য দেখার জন্যই শত শত দর্শক পিন পতন নিস্তব্ধতা নিয়ে অপেক্ষা করছেন। সারাদিন উত্তাল সমুদ্রে মাছ শিকার করা শেষে এই ক্ষুদে পেঙ্গুইনগুলো ডাঙায় উঠে আসে। দর্শক মন্ডলী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কিছুটা অন্ধকার নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ঢেউয়ের দোলায় দুলতে দুলতে বেশ কিছু পেঙ্গুইন বালুচরে উঠে এসেছে। ওই যে দূরে ঢেউয়ের ফেনা দেখা যাচ্ছে, ওখান থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ওরা বালুচরে উঠে আসছে। তাদের চলার গতি দেখলে মনে হয় ঠিক যেন কোনো সুশৃঙ্খল সেনাদল প্যারেড করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপন ঠিকানার উদ্দেশ্যে। উল্লেখ্য, এখানে কোনো কৃত্রিম আলো বা ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করা নিষেধ, কারণ এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। পর্দায় দেখতে পাচ্ছেন এই সবুজ প্রান্তরে ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে তাদের বিশ্রামের জন্য। আর দীর্ঘ পথ হেঁটে পেঙ্গুইনগুলো এগিয়ে যাচ্ছে সেই সব ঘরের দিকে। সন্ধে হলেই উত্তাল সমুদ্র থেকে ডাঙায় এসে পেঙ্গুইনদের এই বাড়ি ফেরার দৃশ্য দর্শকদের অভিভূত করে। ঢাকার মগবাজার থেকে সৈকত সরকার লিখেছেন, এখন বিভিন্ন চ্যানেলে কিছু কিছু টকশোর সঞ্চালক, অতিথি এবং চ্যানেলের কর্তা ব্যক্তিদের কথাবার্তা শুনলে বেশ বিনোদিত হই। এদের আগের রূপ আর এখনকার রূপে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। বর্তমানে কোনো কোনো অতিথির কথা শুনলে এবং চ্যানেল কর্তাদের আচরণ দেখলে মনে হয় এদের আগের এবং পরের কথা ও আচার আচরণ এডিট করে চালিয়ে দিলে একটি ভালো কমেডি শো হবে। এ ব্যাপারে ইত্যাদির মন্তব্য আশা করছি। কমেডি শো হবে না ট্র্যাজেডি শো হবে তা বলা দুষ্কর। এজন্যই বলে অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কোষ। কারণ ধনুকের তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। সুতরাং হাঁটু কাপা চাটুকারদের কাছ থেকে দূরে থাকাই উত্তম। ঢাকার মিরপুর থেকে আব্দুল মজিদ শিকদার লিখেছেন, আমি রাজধানীর এক চিরস্থায়ী রাস্তা খোদাই এলাকার বাসিন্দা। আমাদের এলাকার রাস্তা দেখে মনে হয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে লুকিয়ে থাকা কোনো প্রত্ন সম্পদ খুঁজছেন। পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন বিভাগের মাটি খোঁড়াখুড়ি দেখে মনে হয় এ যেন মাটির নিচে কে কত গভীর গর্ত করতে পারে তার প্রতিযোগিতা চলছে। এই সমন্বয়হীনতার শেষ কোথায়? এই সমন্বয়হীনতা চলছে দীর্ঘদিন ধরেই। এর শেষ কোথায় তা আমাদেরও জানা নেই, কারণ সময়ের কাজ সময়ে কেউ করে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে সবাই সমন্বয় করে কাজ করুন, যাতে জনগণের পকেটের টাকা আপনাদের ওই গর্তে না যায়। কারণ উন্নয়ন হয় জনকল্যাণে, জনদুর্ভোগে নয়। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। এবারে নাতির মুখোমুখি কাশিম টিভির রিপোর্টার। ইদানিং নাতির সঙ্গে তার দেখা হয় বারবার। দেখা যাক এবারে নরসিংদীর এই মঞ্চে কি ঘটে। নাতির কথা শুনে রিপোর্টার চটে নাকি পটে? সবাই কেমন আছেন? আরে কি ব্যাপার, নাতির দুয়ারে হাতির পাড়া? আরে আমি আবার হাতি হইলাম কেমনে?
আমি তো সবসময় তোমার লগে দেখা করতে আসি। আসেন, কিন্তু কয়দিন তো এই ডান্ডিটা লই আহেন নাই, আজকে আবার ডান্ডিটা লই আইছেন, ঘটনা কি? আরে যাইতেছি একটা টক শো করতে, ভাবলাম যাওয়ার পথে তোমার একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়ে যাই। আজকাল তো তুমি খুব ভালো কথা কও, ধারালো, আর আজকাল কথার মার্কেটটা খুব ভালো। ভাইয়ান, এরকম সামনাসামনি প্রশংসা করা মানে তো তেল দেওয়া, মানে ভালো বাংলায় বলতে গেলে চাটুকারিতা করা। এই কামটা কিন্তু সবার লেগেই খারাপ। আরে এর লেগেই তো কইলাম, আজকাল তুমি খুব মূল্যবান কথা কও। আজকে আমার ক্যামেরায় কিছু সত্য কথা কইবা। শুনেন ভাইজান, আপনি তো সাংবাদিক, অনেকে আছেন মূল্যবান কথার নামে দেশের বড় বড় মূল্যবান মানুষগুলোর চারোদিকে বসে গুণগান আর প্রশংসার ঢোল বাজায়। এই প্রশংসায় মানুষগুলোর 12টা বাজায়। তো এখন কোন আপনাদের টক শোটা করতে যাইতেছেন, এটা কোন বিষয়ের উপরে? এখন চারোদিকে তো খালি টক আর টক। আজকে আমি একটা ব্যতিক্রম ধর্মী টক শো করতে যেতেছি। শুনুন ভাইজান, সময় বিষয় জায়গা পরিবর্তন করলে ব্যতিক্রম হয় না, চরিত্রটা পাল্টাইতে হইব। আরে ভাই, আপনি তো সব গুণী গুণী মানুষ করে আপনার টক শোতে আনেন, কিন্তু অনেকেরই দেখছি এই টক শোর নামে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করে। আর আপনারাও ভিউ ব্যবসার লোভে দেন উস্কাইয়া যাতে ঝগড়াটা জমে। আর মাঝে মধ্যে এমন উত্তেজিত হয়ে যায়, হ্যাগোটা হেরাই শুনে আমরা কিছু শুনিও না, বুঝিও না। শোনো নাতি, এই যে কয়দিন আগে তেলের সংকট হইলো, আমি কিন্তু ওই তেল নিয়ে একটা গরম টক শো করছিলাম। আপনি তো তেলের সংকট নিয়ে করছেন, যেটা সবাই করে, কিন্তু এই তেলের সংকটে আমরা কে কি সুবিধা পাইছি এইটা নিয়ে করছেন? করেন নাই, টাইলেশন এটা ব্যতিক্রম হইতো। আরে তেল না থাকলে আবার কি সুবিধা? তেলের অভাবে রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল, লগে যানজটও কমছে, হর্ন বাজে নাই, শব্দ দূষণ কমছে, দুর্ঘটনা কমছে, ধোঁয়া কমছে, পরিবেশ দূষণ কমছে। আবার তেলের লাইনে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণে মানুষের মধ্যে একটা ধৈর্য গুণ বৃদ্ধি পাইছে, না খাইয়া থাকার অভ্যাস হয়েছে, ফলে শরীরের ওজন কমছে, কেউ কেউ একটু কাবু হয়েছে। এরকম মেলা আছে, কটা কম আর কোনো। তার মানে তুমি বলতে চাও যে তেল সংকট আমাদের স্বভাবে অনেক পরিবর্তন আনছে? অফকোর্স, আপনি নিজেই তো শুনলেন কত পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন হয় নাই, সেটা যে কবে হবে কেউ জানে না। সেইটা আবার কি? মানুষের তৈলাক্ত স্বভাবের কোনো পরিবর্তন হয় না। যার তেল দেওয়ার স্বভাব আছে সে দিতেছে, আর যার তেল নেওয়ার অভ্যাস আছে সে তেল নিতেছে। এই তেলের ড্রাম যে কবে খালি হবে আমরা কেউ জানি না। ভাইজান যান, আপনি শুটিংয়ে যান, আমি কামে যাই। আসি তাহলে, খোদাহাফেজ। এই তেলের খেল ফেল করার কোনো কারণ নেই। কথায় আছে, তেলে মাথার তেল করে না তো ফেল। যদিও অনেক তেলবাজকে খাটতে হয় জেল। এইসব খাটাখাটি থেকে আমরা বরং একটু খাঁটি বিষয়ে আসি, অর্থাৎ গান। আর এই গানটি লিখেছেন দ্বৈতভাবে জুয়েল আহমেদ ও কবির বকুল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী, গাইছেন ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। মানিলা আমার কথা শুনিলা, একবার তা তুই কইয়ালা কবুল। সুন্দরীল মানিলা আমার কথা শুনিলা, একবার তা তুই কইয়ালা কবুল। কথা দিলাম লন্ডন নিয়া দেখাই মনে লিভারপুল, একবার তা তুই কইয়ালা কবুল। সুন্দরীল মানিলা আমার কথা শুনিলা, একবার তা তুই কইয়ালা কবুল। আইসি আমি ভাদ্র মাসে পাকছে গাছে তাল, সুন্দরী লয় একলা তরে রাখবি কত কাল। কাছে নিমু গুজ্জা দিমু তোর কুবাই ফিরিতের ফুল, একবার শুধু কইয়ালা কবুল। পৌষ মাসের আমাবস্যায় উঠছে সুন্দর চাঁদ, কোথায় লুকায় এখন আমি নাগরের পরা। লজ্জাতে কই না লসই, করবো না ভুল, হইলে পরে কে দিব মাসু। প্রেমী মুক্তি বন্ধু ওরে প্রেমী বাড়ি ঘর, প্রেমের কাছে বন্দি জগৎ বান্দা ও ঈশ্বর। প্রেমী মুক্তি বন্ধু ওরে প্রেমী বাড়ি ঘর, প্রেমের কাছে বন্দি জগৎ বান্দা ও ঈশ্বর।
রজকিনীর মন পিয়াসে 12 বছর বর্ষি বাইল চণ্ডী দাসে ও রূপবতী রজকিনীর মন পিয়াসে 12 বছর বর্ষি বাইল চণ্ডী দাসে লাইলের জন্য মজনু পাগল শিরির জন্য করে হাত রাধা কৃষ্ণ প্রেম করিয়া পাইল অপবাদ হায় রে পাইল অপবাদ হায় হায় পাইল অপবাদ প্রেমী মুক্তি বন্ধু ওরে প্রেমী বাড়ি ঘর প্রেমের কাছে বন্দি জগৎ বান্দা ও ঈশ্বর প্রেমী মুক্তি বন্ধু ওরে প্রেমী বাড়ি ঘর প্রেমের কাছে বন্দি জগৎ বান্দা ও ঈশ্বর আমার কথা শুনিলা একবার তা তুই কইয়ালা কবুল সুন্দরী লো মানিলা আমার কথা শুনিলা একবার তা তুই কইয়ালা কবুল কথা দিলাম লন্ডন নিয়ে দেখাই মনে লিভারপুল একবার তা তুই কইয়ালা কবুল সুন্দরী লো মানিলা আমার কথা শুনিলা একবার তা তুই কইয়ালা কবুল একবার তা তুই কইয়ালা কবুল একবার তা তুই কইয়ালা কবুল কথায় আছে জনে জনে জনতা বা জনগণ, আবার যত জন তত মন, যত মন তত মত, যত মত তত পথ। এই মত ও পথের মতান্তর ও পথান্তরের কারণে এই জনগণ শব্দটি নানান উদ্দেশ্যে নানানভাবে ব্যবহৃত হয়, যেমন বিশ্বময় এই দৃশ্য। দর্শক, এবারে আমরা কথা বলবো কয়েকজন জনগণ প্রেমী মানুষের সঙ্গে। স্যার, আজকাল সবাই নাকি সব কিছুই জনগণের জন্য করেন। আপনি তো একজন বিখ্যাত প্রভাবশালী স্থানীয় নেতা, আপনিও কি সব কিছু জনগণের জন্য করেন? দেখেন, অন্যেরটা কি জানি না, তবে আমি যা করি তা জনগণের জন্যই করি, যা বলি জনগণের জন্যই বলি। আমার হাসি কান্না ভালোবাসা সব জনগণের জন্যই, এমনকি আমি ঘুমাইও জনগণের জন্য। কারণ ঘুমালে আমার রেস্ট হয়, রেস্ট হলে আমি ভালো থাকি, আর ভালো থাকলে জনগণের জন্য বেশি বেশি কাজ করতে পারি। আপনি তো একজন প্রতিষ্ঠিত ঠিকাদার, এই বড় রাস্তার কাজ আপনি করছেন, আপনিও কি জনগণের জন্যই কাজ করছেন? দেখেন, মাইলের পর মাইল রাস্তা আমি বানাই। কার জন্য বানাই? জনগণের জন্য বানাই, আর সেই রাস্তায় এই জনগণই হাঁটে। আচ্ছা, এই রাস্তা কি আপনি টেকসই ভাবে করেন? দেখেন, কিছুদিনের জন্য হইলেও আমি টেকসই ভাবে করি, বাংলা আবার মেরামতের কাজ করি। আর সেই কাজ তো আমি করি না, করে জনগণ। বলতে পারেন আমার সব ভাঙা গড়ার খেলায় জনগণ হচ্ছে একটা কাঁচা মাল। স্যার, আপনি তো একজন অধিকার কর্মী, মানে জনগণের অধিকারের কথা বলেন। আপনার বিবেচনায় জনগণ কি? আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলি, তবে এই জনগণের অধিকার আদায় এবং রক্ষায়ও জনগণ প্রয়োজন। জনগণ ছাড়া আমার এবং জনগণের অধিকার রক্ষা করা কঠিন। তাই তো আমাদের আজ এই মানববন্ধন কর্মসূচি। স্যার, আপনি তো একজন বিবেকবান মানুষ, চারিদিকে জনগণকে এত ব্যবহারের কারণটা কি স্যার? এখন অনেকেই প্রতিপক্ষকে প্রতিহত করতে এবং নিজেদের সিদ্ধান্তকে বৈধতা দিতে যখন তখন যেখানে সেখানে জনগণ শব্দটি ব্যবহার করে। জনগণ আসলে কারো একার সম্পত্তি নয়, বরং একটি কাল্পনিক অস্তিত্ব। কেউ বলে জনগণ উন্নয়ন চায়, কেউ বলে ভোট চায়, কেউ বলে বাঁচার মতো বাঁচতে চায়, কেউ বলেন জনগণ পরিবর্তন চায়, অনেকে বলেন জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু জনগণ হলো ভোটার মাত্র, শুধু প্রতিশ্রুতি শোনার যন্ত্র। তাহলে জনগণের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? জনগণ আসলে সবার অজুহাত। সবাই সবকিছুই নাকি জনগণের জন্য করেন। মূলত জনগণ একটি ঢাল হিসাবে ব্যবহৃত হয়। এক এক সময়ে জনগণের এক এক পরিচয়, কখনো ভোটার, কখনো ক্লায়েন্ট, কখনো ভোক্তা, কখনো কর্মী, কখনো জনগণ হচ্ছে বিরাট জনসভায় উপস্থিত জনতা, কিংবা দীর্ঘ মিছিলের সারিতে হেঁটে যাওয়া একজন মানুষ। হায় রে জনগণ! মিছিলে যারা যাচ্ছেন তারা মানুষ, তেমনি সাধারণ পথচারীও মানুষ, আবার নভোচারীরাও মানুষ। চন্দ্রযানে চন্দ্রপানে ছুটে গিয়ে চন্দ্রকে যারা আবর্তন করছেন এবং খুঁজছেন চন্দ্রপৃষ্ঠে আপাত দৃষ্টে কোনো বিবর্তন বা পরিবর্তন হয়েছেন কিনা, তারাও মানুষ। কিন্তু আমাদের গ্রামের সহজ সরল সাধারণ মানুষের কাছে চাঁদ এখনো সেই চিরায়ত রূপকথার নানান কথা আর অনুভূতির নানান রঙের সরলতা। এই কৃষকদের ভাবনাটি কি, চলুন দেখি। মাস্টার সাহেব, কই যান? কি কবা? কইছিলাম ওই চাঁদের কথা, ওইখানে নাকি আমেরিকা 4 জন মানুষ পাঠাইছে।
চারজন নবচারী। কর্মচারী? আরে না, যারা রকেটে করে ওই সব জায়গায় যায় তাগরে কয় নবচারী। কিন্তু ভাই, দুনিয়ায় এত জায়গা থুয়া হ্যাঁ ওই চান্দের দেশে যাইতে হবে কে? শুনছি বান্দরবনে বলে চান্দের গাড়ি উঁচায় উঠে। আরে এইটা তো হেই গাড়ি না, এটা হলো আর্টিমিস 2, যে নাসা আছে না, এইটা আবার কি? এই যে তোমাদের যেমন কৃষি অফিস, হ্যাঁ এরকম নাসা অফিস। এটা 50 বছর পরে আবার চান্দে মানুষ পাঠাইছে। তয় এইবার তারা চান্দে নামে নাই, এক পাক ঘুইরাই চইলাইছে। আচ্ছা কত, এর কোনো মানে আছে? এতগুলি পয়সা খরচ করে যদি নামতেই না পারলো তাহলে যা লাভ কি? মাস্টার সাহেব, শুনছি চান্দে এক বুড়ি আছে, ওই চান্দের বুড়ি ওই যে সরকা কাটে, হেরা কি বুড়ির লোক দয়া করে নাই? আরে বুড়ি কথা বাদ দাও, আমার চিন্তা হলো চান্দের কলঙ্ক লয়ে। মানুষে কথায় কথায় কয় চান্দেরও কলঙ্ক আছে, হেরা 4 জনে মিলা তো এই কলঙ্কটা দূর করার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, যেখানে কলঙ্কের দাগ সেই জায়গায় একটু ঘষা মাজা করে পরিষ্কার করে আইতো, তাইলে তো হইতো। চান্দের গায়ে কলঙ্ক কথাটা তো ভালো না। এমনি আমরা সারাক্ষণ এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা কই, চান্দা অন্তত এর থেকে বাঁচুক। আরে হনো, চান্দের এই কলঙ্ক সাবান দিয়ে ঘষা মাজা করার জিনিস না, ওইগুলি বড় বড় গর্ত আর পাহাড়, হেরা চান্দের নামলে ওইগুলো মুছতে পারতো না। আচ্ছা হেডা নালে বাদ দিলাম, কিন্তু আমার একটা কথা আছে মাস্টার সাহেব। এই যে ছোটবেলা আমাকে মা শিখাইছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। হেরা 4 জনে মিলা চাঁদ মামার কপালে বড় একটা টিপ পরাইলে ভালো হইতো না? কি কও না কও, আগে দেখো হেরা চান্দে টিপ নিয়ে গেছে কিনা। হেরা সরকা বুড়ি চান্দের কলঙ্ক কপালে টিপ এই সমস্তর জন্য যায় না, গেছে ওই যে চারটার সবকিছু ঠিকঠাক আছে কিনা এইটা দেখতে। কইতে পারো চান্দের বডি চেক আপ করতে গেছে। দোয়া করি 4টা জনে ভালো থাকে। হ, যত এই কলঙ্কের কথা বলুন, সবাই কিন্তু চাঁদের রূপের প্রশংসা করে। এই চাঁদ আমাকে অন্ধকারে আলোর পথ দেখায়। কিন্তু কোনো আলোই যার কাছে আলো নয়, চোখ খুললে সবই কালো, অর্থাৎ যিনি দৃষ্টিহীন। এবার তেমনি একজন মানুষের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরব। নাম চিত্তরঞ্জন হলেও যার চোখে কোনো রঙই রঞ্জিত নয়। নিজের ইচ্ছে শক্তি দিয়ে তিনি জয় করেছেন দৃষ্টিহীনতাকে। চিত্তরঞ্জনের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানার ভগবতীপুর গ্রামে। মাত্র 5 বছর বয়সে হারিয়েছেন দৃষ্টিশক্তি। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ তার ইচ্ছে আর অন্তর্দৃষ্টি দিয়ে সবই যেন দেখতে পান। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, স্ত্রী মারা গেছেন প্রায় 1 যুগ আগে। তারপর থেকে এই এক কক্ষের মাটির ঘরটিতেই তিনি একাই থাকেন। নিজের জন্মভিটেকে ছেড়ে কোথাও যেতে চাননি। সংসারের প্রতিটি কাজ তিনি একাই করেন। দৃষ্টিহীন হয়েও এই বয়সে তর করে উঠে যেতে পারেন যে কোনো গাছে। গাছ থেকে ফল পাড়া নারিকেল, সুপারি বা তাল গাছের উপরের অংশ পরিষ্কার করতে পারেন অনায়াসে। চিত্তরঞ্জন তার বাড়িতে হাঁস মুরগির লালন পালন করেন। হাঁস মুরগিকে সময় মতো খাবার দেয়া, আবার সন্ধে হলে ঘরে তোলা সব একাই করেন। শুধু হাঁস মুরগিই নয়, 3-4টি গরু রয়েছে তার, এগুলো লালন পালনও করেন তিনি নিজেই। তাছাড়া গরুর খাবারের জন্য ঘাস কাটা, সেগুলোকে গোয়াল ঘর পর্যন্ত নিয়ে যাওয়া, গরুকে গোসল করানো, দুধ সংগ্রহ করা, গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া, সব কিছু করেন একজন স্বাভাবিক মানুষের মতো। উল্লেখ্য, তার গরু রাখার গোয়াল ঘরটিও তিনি নিজেই নির্মাণ করেছেন। স্থানীয় পুকুর, নদী, খাল, বিল থেকে তিনি মাছ ধরেন। নিজের জন্য কিছু রেখে বাকিটা বিক্রি করে দেন। আশ্চর্যের বিষয় হলো, দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি নিজেই রান্না করে খান। স্বাভাবিক মানুষের মতো সহজেই মাছ, সবজি এসব কাটতে পারেন। এরপর রান্নার বিভিন্ন উপকরণ সংগ্রহ করে সব কিছু পরিমাণ মতো দিয়ে চুলোয় আগুন জ্বালিয়ে তিনি রান্না করেন। প্রতিটি কাজ তিনি অত্যন্ত নিখুঁতভাবে করেন। হাত দুটি যেন তার চোখ। আমরা এবারে কথা বলবো এই চিত্তরঞ্জনের অত্যন্ত কাছের এবং প্রিয় দুজন মানুষের সঙ্গে। আমার পাশেই রয়েছেন প্রিয়াঙ্কা। চিত্তরঞ্জন আপনার কি হন? কাকা শ্বশুর। আপনি তো প্রান্ত, তিনি আপনার কি হন? আমার দাদু হয়। দাদু হয়। আপনি ঢাকাতে থাকেন? জি। প্রিয়াঙ্কা, শুনেছি আপনার কাকা শ্বশুরকে আপনি অনেক ভালোবাসেন এবং সবসময় তার কাছাকাছি থাকেন। তাকে নিশ্চয়ই অনেক সহযোগিতা করেন? সে কোনো সাহায্য নিতে চায় না, তবে নিজের কাজ নিজেই করে। হ্যাঁ, নিজের কাজ নিজেই করতে ভালোবাসে, কিন্তু আমার দেখে খারাপ লাগে, তাই আমি মাঝে মাঝে তার কাজে সাহায্য করি। প্রান্ত, শুনেছি আপনার দাদুর সঙ্গে আপনার চমৎকার সম্পর্ক, তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? অসাধারণ। আসলে প্রতিভা সবারই থাকে, কিন্তু দৃষ্টিহীন ব্যক্তির প্রতিভা আমার হিসেবে দেখা এবং আমার আশেপাশে যারা আছে সবার থেকে দেখা ব্যতিক্রম মনে হয়। দর্শক মন্ডলী ইত্যাদি টিম নিয়ে আজ আমরা এসেছি জনাব চিত্তরঞ্জনের বাড়িতে। আমরা এবারে কথা বলবো তার সঙ্গে।
আপনি কেমন আছেন? ঈশ্বরের কৃপায় ভালো আছে। আচ্ছা, ভালো আছেন। আমরা দেখলাম যে দৃষ্টিশক্তি না থাকলেও আপনি একাই 4-5টি গরু এবং অনেকগুলো হাঁস মুরগির লালন পালন করছেন এবং এটি একটি কঠিন কাজ। এই কাজ করার জন্য অনেকেরই বাড়তি লোকের প্রয়োজন হয়, কিন্তু আপনি একাই এসব করছেন, কিভাবে করছেন? এটা আমার গরু বাছুর আমি তাদের কাছে না গেলে ভালো লাগে না, তারাও আমার কাছে না গেলে ভালো লাগে না। আমারই করতে করতে অভ্যাস হয়ে গেছে, না করলে কিন্তু আমার মনটাই ভালো লাগে না। গরু ছাগল হাঁস মুরগি ওরা আমার মনের ভাষা বোঝে, আর আমিও গিয়ে মনের ভাষা বুঝি। ও, আপনি ওদের মনের ভাষা বোঝেন? ওদের মনের ভাষা আমিও বুঝি। আচ্ছা আচ্ছা। আপনার কিছু কিছু কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেমন ধারালো দা দিয়ে গাছ কাটা, লাকড়ির চুলায় রান্না করা, কিংবা দা দিয়ে বিভিন্ন গাছ পরিষ্কার করা। এসব কাজ করতে গিয়ে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি? ঘটিনি। ধরো যারা চোখে দেখতে পারে তাকেও অনেক সময় ঘটে, আর না দেখলেও করে, কিন্তু আমার কোনো সময় দুর্ঘটনা ঘটিনি। মানে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। যে পারে না তার জন্য এইসব কাজগুলো ঝুঁকিয়ে পড়ে, কিন্তু আমি তো পারি। আমি তো জানিয়ে শুনে কাজ করি, কিন্তু আমি তো দেখে করতে পারবো না। আপনার রান্না কেমন হয়? সব কিছু পরিমাণ মতো দেন তো? সব কিছু পরিমাণ মতো দিই। দেন? হ্যাঁ। কেমন স্বাদ হয়? না, ভালো হয়। আপনার কাছে যারা দেখেছে হ্যাঁ। তারা কছে না তোমার তরকারি খুব ভালো। হ্যাঁ। আমার নাতি এই জায়গায় আসলে কয় দাদু তুমি রান্ধো, আমি খাবো। ও, আপনার রান্না সে পছন্দ করে? পছন্দ করে। আচ্ছা, এবার একটু অন্যরকম প্রশ্ন করি। আপনার এই দৈনন্দিন জীবন যাপনের জন্য আপনার তো কিছু খরচের প্রয়োজন হয়, এই খরচটা আসে কোত্থেকে? খরচটা ধরো আমি তো 10 টাকা আয় করতে পারি না। আচ্ছা, খরচ ওই ছেলেরা 2-1 ফটা দে, আর 2টা হাঁস মুরগি ফুসি, তো এগুলি বিক্রি করে কোনো চলে। কষ্ট হয়? কষ্ট হয়। আপনার তো বয়স হয়েছে, তারপর আপনার আবার দৃষ্টিশক্তি নেই, তো আপনি আপনার ছেলে বা মেয়ের সঙ্গে থাকছেন না কেন? ওরা আমাকে বলেছে তুমি তো সংসার আছে, এখনকার সংসারে নিজেরাই থার খুব কঠিন হয়, তার সেই ঝামেলা এইসব সংসারে আমার বোঝা নেওয়া খুব কঠিন। আচ্ছা আচ্ছা। ওসব সংসারে গিয়ে আপনি বোঝা হয়ে যাবেন? বোঝা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনি নিজেকে বোঝা ভাবছেন কেন? আমার জন্য আমার বোঝা না, কিন্তু অন্যের বোঝা হয়তো কতক্ষণ, যে কোনো সময় তো আমি অন্যের বোঝা হয়ে যেতে পারি। তোর আগে অনেক মানুষের বৃদ্ধাশ্রমে ঠিকানা হয়। বৃদ্ধাশ্রমে ঠিকানা হয়? আমি সেটা চাই না, তাই সেই জন্য এই মাটি ছেড়ে আমি যাই না। এই ভিটাটা আমার কিন্তু জান। আচ্ছা, সেই জন্য আমি গরু ছাগল হাঁস মুরগির সঙ্গে আমি থাকতে চাই, এখানে থাকতে চান। জনাব চিত্তরঞ্জন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। দৃষ্টিহীন হয়েও আপনি স্বনির্ভর, কারো করুণার পাত্র নন। আপনার এই চিন্তা শক্তি এবং জীবন বোধ অনেককেই অনুপ্রাণিত করবে। আজকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 1 লক্ষ টাকার চেকটি প্রদান করছে। আশা করি এই অর্থ আপনার কিছুটা হলেও উপকারে আসবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। দর্শক মণ্ডলী, শারীরিক কোনো প্রতিবন্ধকতা না থেকেও আমরা যারা শ্রমবিমুখ কিংবা অন্যায় উপার্জনের ভুল পথে গিয়ে মনুষ্যত্বের মূলটাই হারিয়ে ফেলি, এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষটির কাছে সেই আমাদের অনেক কিছুই শেখার আছে। মন যদি দুর্বার হয়, ইচ্ছে শক্তি যদি প্রবল হয়, উদ্দেশ্য যদি শুভ হয়, তবে পৃথিবীর কোনো বাধাই বাধা নয়। নিজের ইচ্ছে শক্তি দিয়েই তিনি পূরণ করতে পারেন প্রতিটি ইচ্ছেকে। এই বৃদ্ধের কর্মোদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।